গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা জিকে এক্সপ্রেস সিরিজের লাস্টের আগের পার্টে চলে এসেছি। এটা 6 নম্বর পার্ট। টোটাল 7টা পার্ট হওয়ার কথা ছিল। 6 নম্বর না 5 নম্বর পার্ট? ফার্স্ট পার্টে আমরা কি করেছি? ফিজিক্স, কেমিস্ট্রি, দেন জিওগ্রাফি, দেন হিস্ট্রি অ্যান্ড দেন 1 2 3 4 আর একটা কিছু করেছি না? হ্যাঁ, পলিটি। 4টে। তা 5 নম্বর পার্ট এটা। তো ফিফথ পার্ট এটা। এবং আজকে আমরা পড়বো বায়োলজি। এবং বায়োলজি থেকে বেশ ভালো রকম কোয়েশ্চেন আসে এবং কোয়েশ্চেনগুলো ইজি, সবাই অ্যাটেম্প্ট করতে পারে। বায়োলজিকে সাধারণত সবাই এতটাও ভয় পায় না যতটা ফিজিক্স কেমিস্ট্রিকে পায়। তো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, অ্যামফিবিয়ান প্ল্যান্টস আর প্লেসড ইন হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস? উভয়চর উদ্ভিদ কোন শ্রেণীতে স্থাপন করা হয়েছে? টেইডোফাইটা, জিমনোস্পার্ম, ব্রায়োফাইটা নাকি থ্যালোফাইটা? কোয়েশ্চেনটা ঘুরিয়ে এরকমও দেয় যে অ্যামফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম কাদেরকে বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা ইজ নোন অ্যাজ অ্যামফিবিয়ানস অফ প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ রাজ্যের উভয়চর বলা হয় ব্রায়োফাইটাতে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, সাম ফিচার অফ আ প্রোক্যারিওটিক সেল আর মেনশন বিলো, সিলেক্ট দ্য ইনকারেক্ট অপশন। একটি প্রোক্যারিওটিক কোষের বা আদি কোষের কিছু বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা রয়েছে, যেটা ভুল সেটা নির্বাচন করতে বলেছে। মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস প্রেজেন্ট, নিউক্লিয়ার রিজিয়ন নোন অ্যাজ নিউক্লিয়েট, সিঙ্গেল ক্রোমোজোম ভেরি স্মল ইন সাইজ। এটার বাংলা করাটা হয়নি, আমি বাংলায় বলে দিচ্ছি। মেমব্রেন বাউন্ড মানে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে। নিউক্লিয়ার রিজন নোন অ্যাজ নিউক্লিয়েট, নিউক্লিয়ার যে বস্তুটি থাকে, নিউক্লিয় বস্তুটি, সেটাকে নিউক্লিয়েট বলা হয়। সিঙ্গেল ক্রোমোজোম থাকে, একটা ক্রোমোজোম থাকে নাকি ভেরি স্মল ইন সাইজ থাকে? কোনটা ইনকারেক্ট? ইনকারেক্ট হচ্ছে অপশন এ, মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস থাকে না। ঠিক আছে, মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস কোনগুলো? যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি অ্যাপারেটাস, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো সবই হচ্ছে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস, যেগুলো কিন্তু আদি কোষে বা প্রোক্যারিওটিক সেলে আমরা দেখতে পাবো না। এবং এখানে খেয়াল রাখবে, এর ক্ষেত্রে থাকে রাইবোজোম। কত এস প্রকৃতির? 70 এস প্রকৃতির। ওকে, next question, question number 3, cell were first discovered in Cork by dash in 1965. কোষ প্রথম 1965 সালে ছিপিতে পরিলক্ষিত হয়েছিল। কে করেছিলেন? অপশন এ হচ্ছে রবার্ট হুক, অপশন বি এভি লিভেন হুক, অপশন সি থ্রিওফ্রাস্টাস, অপশন ডি হচ্ছে এডওয়ার্ড জেনার। কে প্রথম সেল আবিষ্কার করেন? এটা তো ইজি কোয়েশ্চেন, কারণ এটা তোমরা সবাই উত্তর করতে পারবে আই হোপ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, রবার্ট হুক। কিন্তু রবার্ট হুক যে সেলটা আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু লিভিং ছিল না, ডেড সেল ছিল। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। থ্রিওফ্রাস্টাসকে কি বলা হয়? থ্রিওফ্রাস্টাসকে বলা হয় ফাদার অফ বটানি। ফাদার অফ বটানি, এগুলো আমরা অলরেডি আগে দেখেছি। রবার্ট হুককে বলা হয় ফাদার অফ সাইটোলজি। ফাদার অফ সাইটোলজি, সাইটোলজি মানে সেই ব্রাঞ্চটা যেই ব্রাঞ্চে স্টাডি অফ সেল। ওকে, অ্যান্ড এডওয়ার্ড জেনার যিনি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন তাকে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি। বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন এবং এনাকে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি। ওকে, এবং লিভেন হুককে কি বলা হয়? ফাদার অফ ব্যাকটেরিওলজি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, which of the following is the excretory organ of cockroach and other insect? তেলেপোকা এবং অন্যান্য পোকামাকড়ের রেচন অঙ্গের নাম কি? অ্যান্টেনার গ্ল্যান্ড, ম্যালপিজিয়ান টিউবুলস, নেফ্রিডিয়া নাকি ট্রাকিয়া? অ্যান্টেরিয়ার গ্রন্থি, ম্যালপিজিয়ান টিউবুলস, নেফ্রিডিয়া নাকি শ্বাসনালী বা ট্রাকিয়া? কোনটা হচ্ছে এক্সক্রেটরি অর্গান? এক্সক্রেটরি অর্গান বা রেচন অঙ্গ। রেচন অঙ্গ জিজ্ঞেস করেছে, রেচন অঙ্গ তো ট্রাকিয়া বা শ্বাসনালী কখনোই হবে না। তো এই তিনটের মধ্যে কোনটা হবে?
ককরোচ এবং ইনসেক্টসদের ক্ষেত্রে ম্যালপিজিয়ান টিউবেলস, ঠিক আছে, ম্যালপিজিয়ান টিউবেলস হচ্ছে রেচনাঙ্গ। নেফ্রিডিয়া কার রেচনাঙ্গ? নেফ্রিডিয়া হচ্ছে কেঁচোর রেচনাঙ্গ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো একটুখানি, যেটা হচ্ছে আমাদের যে সমস্ত অ্যানিমালস রয়েছে, সমস্ত অ্যানিমালসগুলোকে যদি আমরা তাদের রেচন পদার্থগুলোকে ক্যাটেগরাইজ করি, তাহলে তিনটে টাইপের রেচন পদার্থ আমরা পাই, যেগুলো হচ্ছে একটা হচ্ছে অ্যামোনিয়া বেসড রেচন পদার্থ, যেখানে মোস্ট অ্যাকোয়াটিক অ্যানিমালস ইনক্লুডিং মেনি ফিশেস, যাদেরকে বলা হয় অ্যামোনোটেলিক, এবং যে সমস্ত রেপটাইলস রয়েছে বা বার্ডস রয়েছে, ল্যান্ড স্নেলস রয়েছে, শামুক রয়েছে, তাদের ক্ষেত্রে নাইট্রোজেন বেস এবং ইউরিক অ্যাসিড রেচন পদার্থ হিসেবে তারা নির্গমন করে এবং তাদেরকে বলা হয় ইউরিকোটেলিক, ঠিক আছে। আর যে সমস্ত ম্যামলস রয়েছে এবং মোস্ট অ্যামফিবিয়ানস, শার্ক, সাম বনি ফিশেস, তারা হচ্ছে ইউরিয়া অ্যাজ এ এক্সক্রিটারি ওয়েস্টেজ হিসেবে বডি থেকে বের করে দেয়, সেগুলোকে বলা হচ্ছে ইউরোটেলিক, ঠিক আছে। এটা হচ্ছে ইউরিকোটেলিক, এটা হচ্ছে ইউরোটেলিক। ইউরিকোটেলিক, এটা হচ্ছে ইউরোটেলিক, ঠিক আছে, খেয়াল রাখবে। এবং আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরাও কিন্তু ইউরিয়াই অ্যাজ এ ওয়েস্ট মেটেরিয়াল বা রেচন পদার্থ হিসেবে দেহ থেকে ত্যাগ করি। গাছ কিভাবে করে? গাছ বাকলের মাধ্যমে, ফলের মধ্যেও কিন্তু তার কিছু রেচন পদার্থ থাকে, যার জন্য ফলটা পেকে গেলে, পাকা ফল যখন হয় সেটা কিন্তু পড়ে যায়, কারণ সেটা গাছের সেটা কিন্তু একটা ওয়েস্ট মেটেরিয়াল নিজের বডি থেকে বেরিয়ে দেওয়ার একটা মেকানিজম। রজন বা গঁদ সেগুলোও কিন্তু রেচন পদার্থ। আচ্ছা, দ্য কারেক্ট অর্ডার অফ 4 স্টেজেস অফ লাইফ সাইকেল অফ এ মসকিউটো, মশার জীবনচক্রের 4টি ধাপের সঠিক ক্রম কি? এগ, লার্ভা, ইমাগো, পিউপা, ইমাগো, এগ, লার্ভা, পিউপা, এগ, লার্ভা, পিউপা, ইমাগো, এগ, পিউপা, ইমাগো, লার্ভা। দেখো, প্রথমে হচ্ছে এগ, তারপর লার্ভা, তারপর পিউপা, তারপর ইমাগো। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। ইমাগো মানে এখানে পূর্ণাঙ্গ যে ফেজটা সেটাকে বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা খালি আমি কোয়েশ্চেন নাম্বারে চলে যাচ্ছি, মাঝে মাঝে ভুলে যাচ্ছে যে মাঝখানে আমি কি ইনফরমেশন অ্যাড করেছি। এখানে খেয়াল রাখবে 3টে টাইপের মশা ইম্পর্টেন্ট এবং তারা কি কি রোগ ছড়াচ্ছে সেটা ইম্পর্টেন্ট। এডিস, চিকেনগুনিয়া, ডেঙ্গু, লিমফ্যাটিক ফাইলিয়ারিসিস, এটাকে বলা হয় এলিফ্যান্টিসাইটিস, ঠিক আছে। এটা পাটা ফুলে যায়, এটাকে বলা হয় এলিফ্যান্টিসাইটিস। রিফট ভ্যালি ফিভার, ইয়েলো ফিভার, জিকা হচ্ছে ভাইরাস, সেটাও কিন্তু এডিস মশা দিয়ে সংক্রমিত হয়। অ্যানোফিলিস কি করে? লিমফ্যাটিক ফাইলিয়ারিসিস, এটাও অ্যানোফিলিসেও হয় এবং ম্যালেরিয়া হয়। কিউলেক্স কি করে? এটা কিউলেক্স হচ্ছে এনকেফেলাইটিস, জাপানিজ এনকেফেলাইটিস, লিমফ্যাটিক ফাইলেরিয়াসিস এবং ওয়েস্ট নাইল ফিভার, এটা ইম্পর্টেন্ট। কিউলেক্স মশা হচ্ছে ওয়েস্ট নাইল ফিভার এবং এখানে হচ্ছে রিফট ভ্যালিটাও ইম্পর্টেন্ট, কারণ বাকিগুলো না কমন, সবাই এখন জেনে গেছে। আর প্যারাসাইট ইজ অ্যান ইউক্যারিওটিক অর্গানিজম, একটা প্যারাসাইট সেটা কিন্তু ইউক্যারিওটিক অর্গানিজম। এবং প্যারাসাইট কি করে? যেই হোস্টের মধ্যে থাকে সেই হোস্টের ক্ষতি করে, সেটাকে আমরা বলছি প্যারাসাইটিক রিলেশন। এছাড়া আমরা একটা রিলেশন দেখতে পারি যেটা হচ্ছে সিম্বায়োটিক রিলেশন। সিম্বায়োটিক রিলেশনে কি হয় না, দুটো প্রাণী একে অপরের সাহায্যে বেঁচে থাকে এবং সেটাকে বলা হচ্ছে সিম্বায়োটিক রিলেশন। যেমন হচ্ছে লাইকেন কিসের সিম্বায়োটিক রিলেশন? লাইকেন হচ্ছে ছত্রাক এবং শৈবালের সিম্বায়োটিক রিলেশন। লাইকেন হচ্ছে ফাঙ্গি অ্যান্ড হচ্ছে তোমার অ্যালগি, ছত্রাক ও শৈবালের সিম্বায়োটিক রিলেশন। লাইকেন সম্পর্কে একটা মানে খুব ভালো ইনফরমেশন, সেটা হচ্ছে বায়োলজিক্যাল সাকসেশন, ইকোলজিটা আমরা পরের দিনের চ্যাপ্টারে পড়বো। এই বায়োলজিক্যাল সাকসেশন যখন হয়, মানে কোনো একটা জায়গা যদি পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায় এবং সেখানে যখন নতুন করে জীবের সৃষ্টি হয়, সেখানে ফার্স্ট টাইম কোন জিনিসটা আসে? ফার্স্ট টাইম আসে লাইকেনের পরে অন্যান্য জীবগুলো আস্তে আস্তে। বায়োলজিক্যাল সাকসেশনের ফার্স্ট অর্গানিজম যেটা ওখানে তোমার গ্রো করছে সেটা হচ্ছে লাইকেন। ওকে, খেয়াল রাখবে। আচ্ছা, a virus is a infectious agent that can only replicate within a host organism, এবং ভাইরাসের যে রোগ সৃষ্টিকারী যে ইউনিট, ভাইরাসের যে ডিজিজ সৃষ্টিকারী যে ইউনিট, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ভিরিয়ন।
ভিরিয়ন, টার্মগুলো একটুখানি মাথায় রাখবে। ভাইরাস হতে পারে ডিএনএ ভাইরাস, হতে পারে আরএনএ ভাইরাস, হতে পারে রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস কাদেরকে বলা হচ্ছে, যেমন হচ্ছে এইচআইভি ভাইরাস হচ্ছে একটা রেট্রোভাইরাস, ঠিক আছে। বা আমরা এখানে বলতে, হ্যাঁ এইচআইভি ভাইরাস রেট্রোভাইরাস। কেন রেট্রোভাইরাস? কারণ এর মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক থাকে, যেটা আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে, ঠিক আছে। আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সাহায্যে। তার জন্যই এটা হচ্ছে একটা রেট্রোভাইরাস। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 6, which of the following system is not found in nematodes? নিম্নলিখিত সিস্টেমগুলির মধ্যে কোনটা নিমাটোডে পাওয়া যায় না? ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম নাকি রিপ্রোডাক্টিভ সিস্টেম? কোনটা নিমাটোডসের মধ্যে পাওয়া যায় না? একটুখানি ক্লাসের মধ্যে থাকো, আমি এই কোয়েশ্চেনগুলোর পরে পুরো অ্যানিম্যাল কিংডমটাকে সামারাইজ করে দেবো। যেটুকু বলবো সেটুকুই যদি তোমরা আগে পড়ে থাকো ওটুকু রিভাইজ করে নেবে, দ্যাটস এনাফ। কি থাকে না নিমাটোডসের মধ্যে? নিমাটোডসের মধ্যে রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে না। ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম গ্রো করে, কিন্তু প্রপার ফেজে আমরা দেখতে পাবো না। বাট রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে সিস্টেম গ্রোই করে না। সিস্টেম কখন বলছি? যখন একটা সেল, অনেকগুলো সেল একসাথে যখন ফাংশন করছে সেটাকে আমরা বলছি টিস্যু। অনেকগুলো টিস্যু যখন একসাথে ফাংশন করছে সেটাকে আমরা বলছি অর্গ্যান। এবং অনেকগুলো অর্গ্যান যখন একসাথে ফাংশন করছে সেটাকে আমরা বলছি সিস্টেম। এটা হচ্ছে বাংলায় হচ্ছে এটা কোষ, এটা হচ্ছে কলা, এটা হচ্ছে অঙ্গ, এবং এটা হচ্ছে তন্ত্র। যেমনভাবে ধরো লিভার, স্টমাক, প্যানক্রিয়াস, এলিমেন্টারি ক্যানাল সব কিছু একসাথে ফাংশন করছে সেটাকে আমরা বলছি পরিপাকতন্ত্র। রেচনতন্ত্র যেখানে কিডনি, তোমার রেনাল আর্টারি, রেনাল ভেইন, ইউরেথ্রা, এগুলো সমস্ত একসাথে ফাংশন করছে সেটাকে আমরা বলছি এক্সক্রিটরি সিস্টেম। তো সেরকমভাবে নিমাটোডসের মধ্যে কোনো রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা দেখতে পাবো না। নেক্সট, which of the following choice is related to the phylum Coelenterota? নিম্নলিখিত কোন বিকল্পগুলির মধ্যে সিলেন্ট্রোটা পর্বের সঙ্গে সম্পর্কিত? অরেলিয়া, স্পঞ্জিলা, ইউস্পঞ্জিয়া নাকি সাইকন? সিলেন্ট্রোটা। সিলেন্ট্রোটার সাথে কোনটা সম্পর্কিত? অপশন এ অরেলিয়া, কারণ এই বাকিগুলো এগুলো সবই হচ্ছে স্পঞ্জ। এবং স্পঞ্জ কোন পর্বে? স্পঞ্জ হচ্ছে তোমার পরিফেরা, কারণ এর মধ্যে অনেক ছিদ্র থাকে। পরিফেরা হচ্ছে ছিদ্রালো প্রাণী। অরেলিয়া এরকম জেলিফিশের মতো দেখতে, ঠিক আছে। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং ইনভার্টিব্রেটস ফ্রম দ্য অপশন গিভেন বিলো। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে অমেরুদণ্ডী সম্পর্কে কোনটি ভুল সেটা চিহ্নিত করে। ভালো করে কোয়েশ্চেনটা পড়বে। দে হ্যাভ দ্য রেডিয়াল অর বাইলেটারাল বডি সিমেট্রি। অমেরুদণ্ড বলেছে, ইনভার্টিব্রেট, ঠিক আছে। দে হ্যাভ মানে তাদের দেহ অরীয় বা দ্বিপ্রতিসমতা রয়েছে। দে হ্যাভ আ পেয়ার অফ সলিড নার্ভ কর্ড সিচুয়েটেড ভেন্ট্রালি অ্যান্ড বিয়ারিং সেগমেন্টালি অ্যারেঞ্জ গ্যাংলিয়া। তাদের একজোড়া কঠিন স্নায়ু রয়েছে এবং যারা ভেন্ট্রালি অবস্থিত এবং বিভাগীয়ভাবে সাজানো গ্যাংলিয়া বহন করে। They have an open circulatory system and have no organization of their distribution. তাদের মুক্ত সংবহনতন্ত্র রয়েছে এবং বিতরণে কোনো সুনির্দিষ্ট সংগঠন নেই। They possess a backbone and internal skeleton. তাদের মেরুদণ্ড আছে এবং একটা আভ্যন্তরীণ কঙ্কাল আছে। Possess a backbone and তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? কোনটা ভুল জিজ্ঞেস করেছে? ইনভার্টিব্রেটদের সম্পর্কে কোনটা ভুল জিজ্ঞেস করেছে? সঠিক উত্তর এখানে মার্ক করা কেন নেই? তাদের মধ্যে কিন্তু কোনো তোমার রেডিয়াল সিমেট্রি থাকতে পারে বা বাইলেটারাল সিমেট্রি থাকতে পারে। কর্ডসও আছে এবং গ্যাংলিয়াও রয়েছে। ওপেন সার্কুলেটরি সিস্টেম থাকে যেটাকে আমরা বলি তোমার হিমোসিল। ওপেন সার্কুলেটরি সিস্টেম মুক্ত সংবহনতন্ত্র থাকে, যেমন আরশোলার দেহে থাকে যেটাকে আমরা বলি মুক্ত, যেখানে রক্ত জমাট বাঁধে যে কোষ গহ্বরে সেটাকে আমরা কি বলি? হিমোসিল বলি। হিমোসিল দেখতে পাই। কিন্তু তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে কোনো ইন্টারনাল ব্যাকবোন থাকে না এবং কোনো তারা ইন্টারনাল স্কেলিটন তাদের মধ্যে থাকে না। যেহেতু ভার্টিব্রেট গঠনই হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি থাকে? তাদের ক্ষেত্রে এক্সোস্কেলিটন দেখতে পাই আমরা। এক্সোস্কেলিটন দেখতে পাই এবং সেই এক্সোস্কেলিটন বিভিন্ন কাইটিন, যেমন আরশোলার ক্ষেত্রে দেখতে পাই সেরকম প্রোটিন দিয়ে তৈরি হয়। ওকে, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, যেটা ভুল রয়েছে অমেরুদণ্ডী প্রাণীদের সম্পর্কে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর
9. The reproductive part of angiosperm are located in. গুপ্তবীজী উদ্ভিদের প্রজনন অংশগুলি কোথায় অবস্থিত? ফুল, পাতা, মূল নাকি স্টেম? এটা তো বাচ্চা বাচ্চা কোয়েশ্চেন, দেখো 2018-তে এসছে আরআরবি গ্রুপ ডিতে সরি। গুপ্তবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্মের যে প্রজনন অংশ বা রিপ্রোডাক্টিভ পার্ট, সেটা তো ফ্লাওয়ারের মধ্যেই থাকবে। রিপ্রোডাক্টিভ পার্টে কি আছে? পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। পুংকেশর চক্রের মধ্যে আছে পরাগধানী, পুংদণ্ড, এবং গর্ভকেশর চক্রের মধ্যে কি আছে? গর্ভমুণ্ড আছে, তারপর গর্ভাশয় আছে, এবং এটাকে কি বলে? গর্ভদণ্ড আছে, এটা হচ্ছে গর্ভমুণ্ড, এবং এই জায়গাটার মধ্যে সেল থাকছে যেটাকে বলা হচ্ছে গর্ভাশয়। এবং এটা হচ্ছে পরাগদণ্ড, আর এটা হচ্ছে পরাগধানী। এখান থেকে পলেন গ্রেন এসে গর্ভমুণ্ডে পড়ে, এবং সেখান থেকে তারপর পলেন টিউব তৈরি হয়, যার মধ্যে ওই পলেন গ্রেনটা ডিভাইড হয়ে দুটো সেল তৈরি করে, এবং একটা সেল গিয়ে ফার্টিলাইজ করে ওভাকে বা ডিম্বাণুকে, এবং সেটা 2n সংখ্যক হয়ে যায়। তারপর যেখান থেকে ফল সৃষ্টি হয়, অ্যাকচুয়ালি গোটা গর্ভাশয়টাই ফল সৃষ্টি হয় পরে, এবং এই ডিম্বাণু থেকে কি তৈরি হয়? বীজ তৈরি হয়, এবং আরেকটা পলেন গ্রেন সেটা গিয়ে শস্য নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করে, এবং শস্য নিউক্লিয়াসকে নয়, নির্ণিত নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করে, যেই নির্ণিত নিউক্লিয়াসটা কিন্তু 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট থাকে, এবং তারপরে সেটা তৈরি করে কি না? শস্য নিউক্লিয়াস তৈরি করে। আমি ডিটেলস বলছি না, জাস্ট রিক্যাপ করছি যাতে তোমাদের মাথায় একটুখানি থাকে, এবং সেটা 3n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়। আমরা দেখেছি যে এই যে মানে পলেন গ্রেন বা পরাগ যেটা বিভিন্ন এজেন্টের মাধ্যমে বাহিত হতে পারে, সেটা কোনো বায়োটিক এজেন্ট হতে পারে, কোনো অ্যাবায়োটিক এজেন্ট হতে পারে। বা অ্যাবায়োটিক এজেন্ট মানে যেমন হচ্ছে বায়ু দ্বারা যদি বাহিত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যানিমোফিলি, অ্যান্ড যদি ওয়াটার দ্বারা বাহিত হয়, জল দ্বারা বাহিত হয়, সেটাকে বলা হচ্ছে হাইড্রোফিলি। এবং কিছু অ্যানিমালস রয়েছে যেগুলো দ্বারা বাহিত হয় অ্যাজ এ হোল। যদি কোনো জীবের মাধ্যমে কোনো পরাগরেণু বাহিত হয় তখন সেটাকে বলা হচ্ছে জুফিলি, এবং সেখানে পার্টিকুলার জীব, যেমন বার্ডের ক্ষেত্রে একটা নাম আছে, শামুকের ক্ষেত্রে, বাদুড়ের ক্ষেত্রে, ঠিক আছে? এই নামগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখবে। Next question number 10. In which kingdom would you put an organism that is unicellular, eukaryotic, photosynthetic? এটা আমার খুব ভালো লেগেছে এই কোয়েশ্চেনটা। আপনি কোন রাজ্যে একটি এককোষী ইউক্যারিওটিক সালোকসংশ্লেষী জীবকে রাখবেন? প্রথম কথা, এখানে ক্যাচ ফ্যাক্টর কোনটা বলো তো? কোনটা তুমি ক্যাচ করবে? যেটা ক্যাচ করবে সেটা হচ্ছে যে এই এককোষী কথাটা ক্যাচ করবে, কারণ সমস্ত এককোষী প্রাণীকে কোথায় রাখা হয়েছে? সমস্ত এককোষী প্রাণীকে রাখা হয়েছে মোনেরাতে। প্রোটিস্টটা ভুল মার্ক করা আছে, মোনেরাতে রাখা হয়েছে, ঠিক আছে? ও সরি, না, ঠিকই মার্ক করা আছে, কারণ মোনেরাতে আছে সমস্ত এককোষী প্রোক্যারিওটিক, ঠিকই লেখা আছে। মোনেরাতে আছে সমস্ত এককোষী প্রোক্যারিওটিক, এবং প্রোটিস্টাতে রয়েছে এককোষী ইউক্যারিওটিক। এখানে ইউক্যারিওটিক রয়েছে, ইউনিসেলুলার এবং ইউক্যারিওটিক। কিভাবে ডিভাইড করি? এখানে একটা দাগ টানো, যার নিচে সমস্ত প্রোক্যারিওটিক রয়েছে, ঠিক আছে? সমস্ত প্রোক্যারিওটিক রয়েছে, সেটা হচ্ছে মোনেরা। এবং অবশ্যই এগুলো সমস্ত ইউনিসেলুলার অথবা কলোনি গঠন করে থাকে, ঠিক আছে? যখন এর ওপরে উঠছে, এই দাগটার ওপরে সবাই হচ্ছে ইউক্যারিওটিক। এবং এখানে প্রথমে আসছি ইউনিসেলুলার যদি হয় সেটা হচ্ছে প্রোটিস্টা, এবং এদের মধ্যে সব রকম আছে। এদের মধ্যে অটোট্রপও আছে, অটোট্রপিক প্রোটিস্টাও আছে, তারপর হেটেরোট্রপিক প্রোটিস্টাও আছে, মানে যারা নিজেদের খাবার নিজেরা বানাতে পারে না। স্যাপ্রোফোবিকও আছে। স্যাপ্রোফোবিক মানে কি? যারা পচা গলা জীবদেহ থেকে পুষ্টিরস সম্পন্ন করে। যে সমস্ত অটোট্রপিক প্রোটিস্টা ছিল, সেই সমস্ত অটোট্রপিক প্রোটিস্টা থেকে তৈরি হচ্ছে কি না প্ল্যান্টি তৈরি হচ্ছে অটোট্রপিক প্রোটিস্টা থেকে। যে সমস্ত স্যাপ্রোফোবিক প্রোটিস্টা ছিল সেখান থেকে তৈরি হচ্ছে ফাঙ্গি বা ছত্রাক, এবং যে সমস্ত হেটেরোট্রপিক প্রোটিস্টা ছিল সেখান থেকে তৈরি হচ্ছে অ্যানিমেলিয়া,
এই পর্যন্ত এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? সমস্ত ইউনিসেলুলার ইউক্যারিওটিক জীব যাদের ক্ষেত্রে আমরা অনেক ভার্সেটাইল ফুড হ্যাবিট দেখতে পাবো, তার মধ্যে কিছু অটোট্রপিক প্রোটিস্টা থাকবে, কিছু হেটারোট্রপিক প্রোটিস্টা থাকবে, কিছু স্যাপ্রোফোবিক প্রোটিস্টা থাকবে, সেগুলো সমস্ত ইউনিসেলুলার প্রোটিস্টার মধ্যে রয়েছে। এবং যে সমস্ত অটোট্রপিক প্রোটিস্টা ছিল সেখান থেকেই তৈরি হচ্ছে আস্তে আস্তে ইভ্যালিউট হয়ে প্ল্যান্টি, যেগুলো স্যাপ্রোফোবিক ছিল, বা স্যাপ্রোফোবিকের বাংলা কি, যে হ্যাঁ মৃতজীবী, স্যাপ্রোফোবিকের বাংলা হচ্ছে মৃতজীবী, পচা গলা জীবদেহ থেকে যারা পুষ্টিরস সম্পন্ন করতো তারা গিয়ে তৈরি করবে ফাঙ্গি, এবং তারপরে হচ্ছে অ্যানিমেলিয়া, এবং এরা সবাই হচ্ছে মাল্টিসেলুলার এবং ইউক্যারিওটিক। Next question number 11. Fill in the blanks with the most appropriate option. Plants that do not have differentiate plant body belong to which group? উপযুক্ত বিকল্প দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। যে সমস্ত উদ্ভিদের সুনির্দিষ্ট উদ্ভিদ দেহ থাকে না তাদেরকে ড্যাশ গোষ্ঠীর অন্তর্গত রাখা হয়েছে। ওকে ভালো কোয়েশ্চেন এটা। ফ্যানেরোগ্রামস, থ্যালোফাইটা, টেরিডোফাইটা নাকি ব্রায়োফাইটা? আমি জানি যে এই বায়োলজির ক্লাসটা প্রথম দিকে করতে গিয়ে অনেকে ক্লাসটা ছেড়ে চলে যাবে কারণ এই কোয়েশ্চেনগুলো দেখে, কিন্তু দেখো প্রত্যেকটা এক্সামে কিন্তু এসছে, RRBর প্রত্যেকটা এক্সামে এই পার্টটা থেকে কোয়েশ্চেন এসছে, এবং এই পার্টটা থেকে কোয়েশ্চেন দেখেই লোকজন ফটাস করে স্কিপ করে দেয়। মানে আমিও একটা টাইম করতাম হয়তো স্কিপ, কিন্তু বাট যখন এটাকে বুঝে নিয়েছি পুরোটা, দেন আমার মনে হয় যে এখানে স্কোর করা যায়, কারণ এই কোয়েশ্চেনগুলো অনেকে স্কিপ করবে। আর এমন কোয়েশ্চেন যেগুলো সবাই করবে সেটা তুমিও করছো, সেটা কিন্তু তোমার র্যাঙ্ক সিকিউর করবে না, সেটা তোমাকে কম্পিটিশনে ধরে রাখতে সাহায্য করবে। কিন্তু যে কোয়েশ্চেনগুলো অন্যরা করতে পারছে না বাট তুমি অ্যাটেম্প করে আসছো ঠিকঠাক করে, সেগুলোই কিন্তু তোমার র্যাঙ্কটা সিকিউর করবে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে থ্যালোফাইটা। থ্যালোফাইটার দেহে কোনো আলাদা করে ডিফারেন্সিয়েট করা যায় না। আমি সামারাইজ করব, হোল্ড অন। ওকে, নেক্সট হচ্ছে মাশরুম ইজ অ্যান। মাশরুম কি? মাশরুম হলো এক প্রকার অ্যাগারিকাস। অ্যাগারিকাস হচ্ছে একটা, তো প্যারামিসিয়াম লেখা আছে তো বোঝো, অ্যাগারিকাস হবে, ঠিক আছে? এটা সঠিক উত্তর অ্যাগারিকাস হবে। সায়ানোব্যাকটেরিয়া মানে যে সমস্ত নীলাভ সবুজ শৈবাল সেগুলোকে সায়ানোব্যাকটেরিয়া বলা হচ্ছে। মাইক্রোপ্লাজমা মানে আরও স্মল যে সমস্ত অর্গানিজমগুলো রয়েছে সেগুলোকে মাইক্রোপ্লাজমা বলা হয়। আর প্যারামিসিয়াম তো একটা আলাদা অর্গানিজমই আমরা দেখেছি, প্যারামিসিয়াম তির্যক বিভাজন করতে পারে, ঠিক আছে? এটা ভুল মার্ক করা আছে, এটা আমি শিওর ভুল মার্ক করা আছে। মাশরুম হচ্ছে অ্যাগারিকাস, যেটা হচ্ছে ছত্রাক। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সিউডোপোডিয়া আর ফিঙ্গার লাইক এক্সটেনশন অন। সিউডোপোডিয়া হলো আঙুলের মতো সম্প্রসারণ যা নিম্নলিখিত কোন প্রাণীর দেহে দেখা যায়? হাইড্রা, প্যারামিসিয়াম, অ্যামিবা নাকি কেঁচো? সিউডোপোডিয়ার বাংলা হচ্ছে ক্ষণপথ, ঠিক আছে? সিউডোপোডিয়ার বাংলা হচ্ছে ক্ষণপথ। ক্ষণপথ কোথায় দেখা যায়? ক্ষণপথ দেখা যায় অ্যামিবার দেহে ক্ষণপথ দেখা যায়। এবং এই অ্যামিবা কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? না ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। ফ্যাগোসাইটোসিস এই পদ্ধতিটা আমরা আর কোথায় দেখতে পাই? ফ্যাগোসাইটোসিস দেখতে পাই হোয়াইট বিসিতে বা শ্বেত রক্তকণিকাতে, যেখানে হোয়াইট বিসি এই শ্বেত রক্তকণিকা যারা ম্যাক্রোফাজ যেগুলো থাকে, ম্যাক্রোফাজগুলোকে এনগলফ করে এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। আর একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় পিনোসাইটোসিস। সেখানে এই ফ্যাগোসাইটোসিসে কি হয়? সলিড পার্টিকেল, ঠিক আছে? ফ্যাগোসাইটোসিসে সলিড পার্টিকেলস কে এনগলফ করে, এবং পিনোসাইটোসিসে লিকুইড পার্টিকেলকে, পিনোসাইটোসিস সেখানে লিকুইড পার্টিকেলসকে ইনগলফ করে যে প্রসেসে, সেটাকে বলা হয় পিনোসাইটোসিস। ওকে, হাইড্রার মধ্যে কি দেখা যায়? কোর্সিকা দেখা যায়, এবং হাইড্রার মধ্যে ওয়াটার ক্যানাল সিস্টেম রয়েছে। কেঁচো বা আর্থওয়ার্ম, এটাকে কৃষকের বন্ধু বলা হয়, সেটা আমরা ছোটবেলায় পড়েছি। এবং কেঁচোর ক্ষেত্রে আমরা কি দেখলাম? রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। আচ্ছা, এইবার যেখানটা এই পার্টটা খুব মন দিয়ে শুনবে। প্রথমে যে জিনিসটা আমি বললাম, দেখো মনেরাতে রয়েছে সমস্ত প্রোক্যারিওটিক অর্গানিজম, এবং এদের ক্ষেত্রে সেল ওয়াল নন সেলুলোজিক সেল ওয়াল, পলিস্যাকারাইড এবং অ্যামাইনো, এটা এনসিইআরটির চার্ট, এবং এই চার্টটা সবার যেন ক্লিয়ার থাকে। নন সেলুলোজিক এবং পলিস্যাকারাইড অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে সেল ওয়াল। নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট, makes sense because prokaryotic body organization cellular type of body organization. Mode of nutrition সমস্ত রকমের, অটোট্রপিক, কেমোসিনথেটিক, ফটোসিনথেটিক, হেটারোট্রপিকও দেখতে পাবো, স্যাপ্রোফোবিক এবং প্যারাসাইটিক, সমস্ত রকমের এখানে আমরা তোমার টাইপ অফ নিউট্রিশন দেখতে পাবো। মনেরার সোল যে সমস্ত অর্গানিজম সেগুলো কি? মনেরার মধ্যে রয়েছে হচ্ছে ব্যাকটেরিয়া,
ঠিক আছে, ব্যাকটেরিয়ার মধ্যে অনেক রকমের ব্যাকটেরিয়া আছে, আর্কি ব্যাকটেরিয়া আছে, ইউ ব্যাকটেরিয়া আছে, এবং খেয়াল রাখবে এই ব্যাকটেরিয়া যেটা মনেরার মধ্যে রয়েছে সেটা হচ্ছে সব থেকে মানে এমন একটা অর্গানিজম যেটা বিভিন্ন হার্স কন্ডিশনে সার্ভাইভ করতে পারে, মানে সব থেকে যেখানে গরম উষ্ণ প্রস্রবণ রয়েছে সেখানেও ব্যাকটেরিয়া দেখতে পাবে, যেখানে ফ্রিজিড জোন রয়েছে সেখানেও ব্যাকটেরিয়া দেখতে পাবে, যেখানে ধরো তোমার প্রচুর স্যালিনিটি রয়েছে সেখানেও ব্যাকটেরিয়া দেখতে পাবে। এবং বিভিন্ন আমাদের বডির মধ্যে তো ব্যাকটেরিয়া আছেই, ক্যাটলসদের মধ্যে যেগুলো গবাদি পশু তাদের স্টামাকে ব্যাকটেরিয়া দেখতে পাবো। এই কথাগুলো আমি ইচ্ছা করে বলছি, গল্প করার জন্য বলছি না। কেন বলছি? কারণ হট স্প্রিং বা যেখানে উষ্ণ প্রস্রবণ রয়েছে, হট স্প্রিংয়ে যে ব্যাকটেরিয়া দেখা যায়, হট স্প্রিংয়ে যে ব্যাকটেরিয়া দেখা যায় সেটাকে বলা হয় থার্মোসিডোফাইলস। ওকে, তারপর হচ্ছে তোমার গবাদি পশুর, এটা কি একটা স্লাইড নিয়ে নেবো তাহলে কি ভালো হবে? পরের স্লাইডটা ফাঁকা এইখানে। আচ্ছা, গবাদি পশুর পাকস্থলীতে কোন ধরনের ব্যাকটেরিয়া দেখা যায়? এখন কোয়েশ্চেন এরকমই আসে, ঠিক আছে। গবাদি পশুর পাকস্থলীতে দেখা যায় মিথানোজেন, যেটা মিথেন গ্যাস প্রডিউস করে। ওকে, বায়োগ্যাস প্রডিউস করে। আর কি দেখলাম? আচ্ছা, লবণাক্ত এলাকাতে যেটাকে বলা হয় কি নাম জানো? হ্যাঁ, হ্যালোফাইলস বলছিলাম, হ্যালোফাইলস, ঠিক আছে। হট স্প্রিংয়ে তো দেখলাম, ফ্রিজের জন্য দেখা যায়, যেগুলো হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া এবং মানে মোস্ট হার্ডস হ্যাবিটেটেও এরা কিন্তু সার্ভাইভ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবং আর কি খেয়াল দেখলাম আমরা যে স্যাপ্রোফোবিকও হতে পারে। ইউ ব্যাকটেরিয়া, হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া কি, যেটা হচ্ছে ডিকম্পোজার। হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া হচ্ছে সবই ম্যাক্সিমাম ডিকম্পোজার, এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মনে রাখবে যে এরা হচ্ছে ফিশন বাইনারি ফিশনের মাধ্যমে বা দ্বিবিভাজনের মাধ্যমে কিন্তু রিপ্রোডাকশন করে, বাইনারি ফিশনের মাধ্যমে রিপ্রোডাকশন করে। ওকে ওকে, আর একটা নোট, মাইকোপ্লাজমা একটু আগে পড়লাম যে খুব ছোট যে সমস্ত অর্গানিজমগুলো হয় মাইকোপ্লাজমা, এরা অ্যানারোবিক কন্ডিশনেও সার্ভাইভ করতে পারে। দে ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন। কোট করছি আমি এনসিআরটি থেকেই, দে আর দ্য স্মলেস্ট living cell known and can survive without oxygen. ওকে, এবং অনেক মাইক্রোপ্লাজমা কিন্তু প্যাথোজেনিকও হয়। প্যাথোজেনিক মানে যারা রোগ সৃষ্টি করে তাদেরকেই আমরা বলি প্যাথোজেনিক বা রোগ সৃষ্টিকারী। এটার বাংলা নিশ্চয়ই লিখতে হবে না, এটা বুঝতে পারবে। ওকে, নেক্সট কোন ফাইলাম দেখবো? নেক্সট হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টার মধ্যে সবাই ইউক্যারিওটিক, প্রেজেন্ট ইন সাম সেল ওয়াল। প্রেজেন্ট কাদের মধ্যে থাকবে? যাদের থেকে আমরা প্ল্যান্টি পাচ্ছি পরে, ঠিক আছে, প্ল্যান্টি পাচ্ছি তাদের মধ্যেই থাকবে হচ্ছে সেল ওয়াল। নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট ইউক্যারিওটিক মেক সেন্স। সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, এখানে অটোট্রপিক থাকবে, ফটোসিনথেটিক, এবং হেটেরোট্রপিক থাকবে। হেটেরোট্রপিকের মধ্যেই তোমার স্যাপ্রোফোবিকও পড়ছে। ফাঙ্গি ইউক্যারিওটিক প্রেজেন্ট, সেল ওয়াল মেড অফ কাইটিন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কাইটিন দিয়ে সেল ওয়াল তৈরি। প্ল্যান্টের ক্ষেত্রে সেলুলোজ দিয়ে তৈরি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পলিস্যাকারাইড বা পেপটাইডোগ্লাইকান বা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, অ্যানিমালসের ক্ষেত্রে থাকেই না। নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট, মাল্টি সেলুলার টিস্যু লুজ টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, টিস্যু অর্গান সিস্টেম। হেটেরোট্রপিক, স্যাপ্রোফোবিক এবং প্যারাসাইটিক। অটোট্রপিক হচ্ছে ফটোসিনথেটিক,
হোলোজোইক এবং স্যাপ্রোফাইটিক ইন নেচার। হোলোজোইক মানে কি? হোলোজোইক মোড অফ নিউট্রিশন, যেটা আমাদের মোড অফ নিউট্রিশন। আমরা কি করছি? খাবারটা খাচ্ছি এবং আমাদের বডিতে খাবারটা ব্রেকডাউন হচ্ছে বিভিন্ন পার্টে এবং ব্রেকডাউন হয়ে অ্যাবজর্ব হচ্ছে এবং যে পার্টটা আমাদের লাগছে না সেটা আমাদের শরীর থেকে বের করে দিচ্ছে। এটা হচ্ছে হোলোজোইক মোড অফ নিউট্রিশন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা প্ল্যান্ট কিংডমের ডিফারেন্সিয়েশনটা দেখে নিই। এটা ইংলিশে লেখা আছে, আমি বাংলায় খুঁজে পাইনি, ইংলিশে পড়বে, আমি বাংলা বলে দিচ্ছি। প্ল্যান্টসকে কোন বেসিসে ভাগ করা হচ্ছে? প্রথমে দেখা হচ্ছে ডু নট হ্যাভ ডিফারেন্সিয়েট প্ল্যান্ট বডি, যাদের ক্ষেত্রে বডিটা মানে প্ল্যান্ট বডিটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে থ্যালোফাইটা। যাদের ক্ষেত্রে প্ল্যান্ট বডিটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না তাদেরকে বলা হচ্ছে থ্যালোফাইটা। ওকে, তারপরে যাদের ক্ষেত্রে প্ল্যান্ট বডি আলাদা করে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে তাদের মধ্যে আবার আমরা ভাগ করব, কি দেখব, যে উইথ স্পেশালাইজড ভাস্কুলার টিস্যু, যাদের ক্ষেত্রে উইদাউট মানে যাদের ক্ষেত্রে ভাস্কুলার টিস্যু নেই তাদেরকে বলা হচ্ছে ব্রায়োফাইটা। যাদের ক্ষেত্রে ভাস্কুলার টিস্যু আছে তাদের ক্ষেত্রে আবার আমরা কি দেখব, যে সিড তৈরি করতে পারে, মানে বীজ তৈরি করতে পারে না বীজ তৈরি করতে পারে না, বীজ তৈরি করতে পারে না পারে না পারে না, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে টেরিডোফাইটা বা ফার্ন বর্গীয়, এটা হচ্ছে ব্রায়োফাইটা। এবার যারা বীজ তৈরি করতে পারে তাদেরকে বলা হচ্ছে ফ্যানোগ্রাম। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, যে যে সমস্ত উদ্ভিদের দেহে বীজ তৈরি হয় তাদেরকেই বলা হয় ফ্যানোগ্রাম। ওকে, আচ্ছা, এবার বীজটা যে তৈরি হয় বীজটা নেকেড না কভার? যদি নেকেড হয় তাহলে সেটা জিমনোস্পার্ম, যদি কভার হয় তাহলে সেটা অ্যাঞ্জিওস্পার্ম। তারপরে কি দেখবো, যে বীজের মধ্যে কতগুলো বীজপত্র রয়েছে, কটিলেডন্স মানে বীজপত্র, যদি দুটো থাকে তাহলে সেটা ডাইকট, যদি একটা থাকে তাহলে সেটা মনোকট। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস। এইভাবে মনে রাখলে দেখবে তোমার অনেক ইনফরমেশন এমনি মনে থাকবে। থ্যালোফাইটা, যার মধ্যে কোনো ডিফারেন্সিয়েট প্ল্যান্ট বডি নেই, যেমন হচ্ছে শৈবাল, এটা হচ্ছে শৈবাল, অ্যালগি। ব্রায়োফাইটা হচ্ছে মশ, তাই তো, হ্যাঁ, ব্রায়োফাইটা মশ, বাংলাটা যদি আমি ভুল না হয়। টেরিডোফাইটা হচ্ছে ফার্ন, জিমনোস্পার্ম হচ্ছে এখানে ব্যক্তবীজি, আর অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে গুপ্তবীজি, মানে বীজটা লুকানো আছে কিসের মধ্যে না, তোমার ফলের মধ্যে। ওকে, আচ্ছা, ব্রায়োফাইটার এক্সাম্পল মনে রাখবে যে হচ্ছে তোমার ফিউনেরিয়া, সার্গাসাম। আমি এক্সাম্পলে আসিনি, আজকের ক্লাসের স্লাইডে রাখিনি এক্সাম্পল, কিন্তু এক্সাম্পল থেকেও কোয়েশ্চেন আসে। নেক্সট কোয়েশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন ডিক্রিজিং অর্ডার অফ দ্য লিনিয়াস হায়ারকি। লিনিয়াসের শ্রেণীবিন্যাসের ক্রম অনুযায়ী ক্রমের ডিক্রিজিং অর্ডারে সাজাতে বলেছে। কোনটা হবে? ডিক্রিজিং, সব থেকে উপরে কিংডম, দেন হচ্ছে স্পিসিস, তো মাঝখানে হবে না। প্রথমে দেখো সব থেকে আগে হচ্ছে কিংডম এবং সব থেকে শেষে হচ্ছে স্পিসিস। অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি। বাকিগুলো মাঝখানে না জানলেও এই কোয়েশ্চেনের উত্তরটা করা যেত, কিন্তু আমি যদি কোয়েশ্চেনটা করতাম তাহলে এখানে সবগুলোতেই কিংডম আর স্পিসিস রাখতাম, মাঝখানের গুলো এদিক ওদিক করে দিতাম। তো সঠিক হায়ারকিটা একবার দেখে নাও। প্রথমে হচ্ছে স্পিসিস, তারপর জেনাস, তারপর ফ্যামিলি, তারপর অর্ডার, তারপর ক্লাস, তারপর ফাইলাম, তারপর কিংডম, তারপর ডোমেন। ঠিক আছে, প্রথমে হচ্ছে স্পিসিস, তারপর জেনাস, তারপর ফ্যামিলি, তারপর অর্ডার, তারপর ক্লাস, তারপর ফাইলাম, তারপর কিংডম। প্রথম দুটো মনে থাকে, শেষে দুটো মনে থাকে, এই মাঝখানে তিনটে গুলিয়ে যায়, তাই তো, মাঝখানে তিনটে গুলিয়ে যায়। মনে রাখবে যে প্রথম দুটো মনে থাকে, আই এম শিওর। কিংডম মনে থাকে, ফাইলাম মনে থাকে, যে কিংডমের মধ্যে ফাইলাম পড়ছে, কারণ অ্যানিমেল কিংডমে আমরা ফাইলাম পরিফেরা, ফাইলাম সিলেন্ট্রোটা এই সমস্ত পড়ি, সেটা মনে থাকে। নিচেরটাও মনে থাকে, কারণ আমরা জানি যে বাইনোমিয়াল নোমেনক্লিয়েচারে যখন দ্বিপদ নামকরণ, শেষেরটা হচ্ছে স্পিসিসের আর সেকেন্ডটা হচ্ছে জেনাসের। তো এই দুটো মনে থাকে, এই দুটো মনে থাকে, এই তিনটে মাঝখানে মনে থাকে না। তাহলে সেখানে কি করতে হবে? এই তিনটাই এরকম মনে রাখবে যে জি এর পরে হচ্ছে, নিচের থেকে যদি মনে রাখতে চাও তাহলে জি এর পরে হচ্ছে এফ, মানে গার্লফ্রেন্ড, জি এফ, অ্যান্ড দেন ও সি। ও সি ইজ লাইক, কীভাবে মনে রাখবে? ও সি, ও সি, ও সি, আরে লাইক ও সির একটা ফুল ফর্ম আমার মাথাতেই আসছে না। লাইক জিএফটা মনে রাখবে, তারপর এদিকে আচ্ছা জিএফ অর্ডার করছে ক্লাসের মধ্যে, তোমার জিএফ ক্লাসেই পড়ে এবং সেই ক্লাসের মধ্যে অর্ডার করছে, তো জিএফ অর্ডার ক্লাস। ঠিক আছে,
SGF অর্ডার, ক্লাস, ফাইলাম, কিংডম। নেক্সট, এটা আমি এক্ষুনি অন দ্য স্পট বানালাম, ঠিক আছে, তাই একটু ফাম্বল করছিলাম, এটা নিয়ে বেশি হাসাহাসি করার দরকার নেই। ওকে, who is the who of the following, আচ্ছা, who of the following can inhabit the most inhabitable habits like hot spring, deep sea, thermal vents and ice in the Antarctica? নিম্নলিখিত কোনগুলির মধ্যে কে উষ্ণ প্রস্রবণ, সমুদ্রের গভীর, থার্মাল ভেন্ট, আন্টার্কটিকার মতো বরফ এবং অত্যন্ত প্রতিকূল অবস্থাতেও বাস করতে পারে? একটু আগেই বললাম কারা করতে পারে, ব্যাকটেরিয়ারা করতে পারে, তাই তো। এখানে ব্যাকটেরিয়া দেখো, তোমার ডিপ্লোকক্কাই মানে দুটো, স্পেক্টোকক্কাস নিউমোনিয়া, কক্কাই মানে যখন রাউন্ড শেপ হয় সেটাকে বলা হচ্ছে কক্কাই, ঠিক আছে। তারপর যদি স্পাইরাল শেপ হয় তাহলে সেটাকে স্পাইরোলিয়া বলা হচ্ছে। ক্লস্ট্রিডিয়াম হচ্ছে একটা স্পাইরাল বা স্পোর ফর্ম করছে। আচ্ছা, স্পাইরিলা হচ্ছে এদের ক্ষেত্রে আমরা ফ্ল্যাজেলা দেখতে পাবো। ভিব্রিও মানে হচ্ছে কমা আকৃতির ভিব্রিও কলেরে, এখানে টাইপ অফ শেপ দেওয়া হয়েছে এবং এরা বিভিন্ন কলোনি ফর্ম করে থাকতে পারে, ডাবল থাকতে পারে, একটা কিউব টাইপের থাকতে পারে, অনেক রকমের থাকতে পারে। Which of the following animals are named because of their spiny skin and have a particular water driven tube system what they are moving around? কাঁটাযুক্ত ত্বক এবং চলাচলের জন্য একটি বিশেষ জল চালিত টিউব সিস্টেম থাকার কারণে কোন শ্রেণীর নামকরণ করা হয়েছে? অপশন সি, একাইনোডার্মাটা, বা এটাকে বাংলাতে বলা হয় কণ্টকত্বকী প্রাণী, ঠিক আছে। মোলাস্কা হচ্ছে যাদের ক্ষেত্রে একটা সেল থাকবে, যেমন শামুকের ক্ষেত্রে কি হয়, একটা সেল থাকে এবং একটা মাংসলো পথ থাকে, তাহলে একটা ম্যান্টেল থাকবে এবং একটা ক্যালসিয়াম কার্বনেট নির্মিত একটা সেল থাকবে, যেটার মাধ্যমে সে ভেতরের যে মাংসলো নরম জিনিসটা আছে সেটাকে প্রোটেক্ট করবে। আচ্ছা, এখানে দেখো কিংডম অ্যানিমেলিয়াকে আমরা যদি লেভেল অফ অর্গানাইজেশন দেখি তাহলে সেলুলার লেভেল দেখা যায় পরিফেরাতে। রেডিয়াল সিমেট্রি টিস্যু অর্গান সিস্টেম লেভেল, তার মধ্যে রেডিয়াল সিমেট্রি কোথায় দেখতে পাবো আমরা, নিডারিয়াতে এবং টিনোফেরাতে। রেডিয়াল সিমেট্রি এটা হচ্ছে অ্যাসিমেট্রিক, ঠিক আছে, পরিফেরা হচ্ছে অ্যাসিমেট্রিক। উইদাউট বডি ক্যাভিটি অ্যাসিলোমেট, যেটা প্ল্যাটিহেলমেন্থিস ফলস বা সিউডোসিলোমেট একটাই রয়েছে যেটা হচ্ছে অ্যাসকেলমেন্থিস। এখানে সবগুলোরই সিলোম নেই, ঠিক আছে, এই ওপরের সবগুলোরই সিলোম নেই। বাইল্যাট্রাল সিমেট্রি দেখতে পাচ্ছি এই সমস্তগুলোর মধ্যে, এবং উইথ ট্রু সিলোমেট যেটা অ্যানিলেটা থেকে শুরু হচ্ছে এবং কর্ডাটাতে গিয়ে শেষ হচ্ছে, মাঝখানে একাইনোডার্মাটা যেটা, সেটা কিন্তু আমরা বাইল্যাট্রাল সিমেট্রি দেখতে পাই, খেয়াল রাখবে। একাইনোডার্মাতে এক্সিবিট রেডিয়াল অর বাইল্যাট্রাল সিমেট্রি ডিপেন্ডিং আপন দ্য স্টেজেস। একাইনোডার্মাতে রেডিয়াল সিমেট্রি, যেমন স্টারফিসের মধ্যেও আমরা রেডিয়াল, স্টারফিস যা ড্র করলাম আমি, স্টারফিস কেঁদে দেবে। স্টারফিসের মধ্যে রেডিয়াল সিমেট্রিটাও হয়নি, স্টারফিসের মধ্যেও কিন্তু রেডিয়াল সিমেট্রি দেখা যায়, এটা কিন্তু খেয়াল রাখবে। বোর্ড অফ ক্লাসিফিকেশন অ্যানিমাল কিংডম অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল ফিচার্সের মাধ্যমে। তাহলে এই ছকটা থেকে আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে কার মধ্যে সিলোম নেই, নিম্নলিখিত অপশনে দেওয়া হলো পরিফেরা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা। তুমি বলতেই পারবে যে এখানে সিলোম তো তৈরি হচ্ছে না। সিলোম মানে কি? সিলোম মানে হচ্ছে গহ্বর, ঠিক আছে, সিলোম মানে হচ্ছে গহ্বর। এই যে গোটা বডি স্ট্রাকচার, আমাদের যে এলিমেন্টারি ক্যানাল রয়েছে, একটা মানে অন্তর গহ্বর রয়েছে, সেই গহ্বরটাকে আমরা মানে সায়েন্টিফিক ভাষাতে সিলোম বলছি। এবং সেটা শুরু হচ্ছে কোথা থেকে? অ্যানিলিডা থেকে ট্রু সিলোম শুরু হচ্ছে, এবং সিউডো সিলোম থাকে হচ্ছে জার্মিনাল লেয়ারের মাঝখানে। নট গো ইনটু দ্যাট, আমি ওর মধ্যে যেতে চাই না। জার্মিনাল লেয়ার যাদের বোঝার তারা বুঝতে পারছো যে তিনটে জার্মিনাল লেয়ার থাকে, একটা হচ্ছে এপিডার্মিস, একটা মেসোডার্মিস, একটা এন্ডোডার্মিস, তার মাঝখানে সিলম থাকে মেসোডার্মিসের মধ্যে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে বোধহয় এখানে অ্যানিমাল কিংডমের ছকটা আছে, ছকটা নেই, হ্যাঁ আছে, কিন্তু এই ছকটা একটুখানি দেখতে হবে। কেন দেখতে হবে এই ছকটা? কারণ এই ছকটা থেকে কোয়েশ্চেন না আসলেও এরকম ভাবে কিন্তু হচ্ছে তোমার আচ্ছা, এখানে দেখো পরিফেরা, লেভেল অফ অর্গানাইজেশন, সেলুলার সিমেট্রি ভেরিয়াস, অ্যাবসেন্ট, সিলোম হচ্ছে অ্যাবসেন্ট, সেগমেন্টেশন অ্যাবসেন্ট, ডাইজেস্টিভ সিস্টেম অ্যাবসেন্ট, সার্কুলেটরি সিস্টেম অ্যাবসেন্ট, রেসপিরেটরি সিস্টেম অ্যাবসেন্ট, বডি উইথ দ্য পোর্স অ্যান্ড ক্যানাল ইন ওয়ালস। এই ছকটা না একবার তোমরা রিড আউট করবে, যার যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে একটুখানি বলবে। এই ছকটা অবশ্যই মাস্ট, যদি অ্যানিমাল কিংডমের কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে চাও এই ছকটা অবশ্যই একবার দেখবে। Next question, question number 17. Dash promotes the cell growth and the cell differentiation in plants.
কোষের বৃদ্ধি এবং কোষের পার্থক্যকরণের জন্য কোন হরমোন কাজ করে? কোন হরমোন কাজ করে? অপশন সি, সাইটোকাইনিন হরমোন কাজ করে। Next question, question number 18. Which of the following plant hormone helps in the growth in the plant stem? Plant stem এর কোনটা সাহায্য করে? Plant stem এ সাহায্য করে জিব্বারেলিন, ঠিক আছে? জিব্বারেলিন হচ্ছে পর্বদয়ের মধ্যেকার দূরত্ব বৃদ্ধি করতে সাহায্য করে। গ্লুকাগন ও পেপটাইড হরমোন ইজ প্রডিউসড বাই, গ্লুকাগন কোথা থেকে উৎপন্ন হয়? গ্লুকাগন একটা পেপটাইড হরমোন যেটা উৎপন্ন হয় প্যানক্রিয়াস থেকে, তাই তো? প্যানক্রিয়াস থেকে তিনটে হরমোন আমরা পড়েছি, গ্লুকাগন, ইনসুলিন এবং সোমাটোস্ট্যাটিন। হাইপোথ্যালামাস থেকে হরমোন নিঃসৃত হয় যেটা পিটুইটারির হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, এবং হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার এবং পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে বলা হয় সুপ্রারেনাল গ্ল্যান্ড, যেখান থেকে সুপ্রারেনাল গ্ল্যান্ড যেখান থেকে এপিনেফ্রিন এবং নন এপিনেফ্রিন দুটো হরমোন নিঃসৃত হয়, যেটা তার কর্টেক্স অঞ্চল থেকে অ্যাড্রিনোকর্টিকোট, এই মেডুলা অঞ্চল থেকে এবং কর্টেক্স থেকে কর্টিসল হরমোন নিঃসৃত হয়, এবং কর্টেক্স অঞ্চল অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের নিয়ন্ত্রণে আছে, যেটা পিটুইটারি থেকে নিঃসৃত হয়। What is the function of insulin in human body? মানবদেহে ইনসুলিনের কাজ কি? এটা কি করে? It regulates how to body use the store glucose and fat. অবশ্যই অপশন এই সঠিক উত্তর হবে। এটা রেগুলেট করে কিভাবে গ্লুকোজ এবং চর্বি সঞ্চয় করবে এবং সেটা নিয়ন্ত্রণ করবে। ইট সাপ্লাইজ দ্য ফিল্টার দ্য ব্লাড টু দ্য হার্ট, না একদমই না। ইট সাপ্লাই অক্সিজেন টু দ্য লাং, একদমই না। রেগুলেটস দ্য ব্লাড ফ্লো, না, নাথিং। নেক্সট কোয়েশ্চেন, এখানে দেখো এখানে চারটা দেওয়া আছে, কোন গ্ল্যান্ড থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয় সেটার চারটা দেওয়া আছে, একবার দেখে নেবে, ঠিক আছে? পিডিএফটা যখন দেখবে একবার দেখে নেবে। ওকে, which of the following is the incorrect feature related to the animal reproduction? নিম্নলিখিত কোনটির মধ্যে প্রাণীর প্রজনন সম্পর্কিত তথ্যটি ভুল? Seminiferous vesicles is a gland present in human male. Seminal vesicles পুরুষদের মধ্যে অবস্থিত একটি গ্রন্থি। ওকে, regeneration is not the same as reproduction. regeneration প্রজননের মতো নয়। In amoeba, splitting into two cells take place in any plane. Amoeba-তে দুটি কোষের বিভাজন যে কোনো সমতলে ঘটতে পারে। Fertilization of egg takes place in the uterus of human female. মানব নারীর জরায়ুতে ডিম্বাণুর নিষেক ঘটে। কোনটা এখানে ইনকারেক্ট বলেছে? ভালো কোয়েশ্চেন, দেখো এটা, কারণ এখানে সেমিনাল ভেসিকলস এটা সঠিক আছে। রিজেনারেশন ইজ নট আ সেম প্রসেস অ্যাজ রিপ্রোডাকশন, একদমই ঠিক, কারণ রিজেনারেশন পার্শিয়াল হতে পারে। কেন? একটা ধরো টিকটিকির লেজ কেটে গেল, টিকটিকির লেজ কেটে যাওয়ার পর লেজটা আবার গ্রো করে যাবে, সেটা তো রিপ্রোডাকশন নয়। অ্যামিবার মধ্যে যে কোনো প্লেনে হতে পারে, কারণ অ্যামিবা হচ্ছে অ্যাসিমেট্রিক ইন নেচার, অ্যামিবার মধ্যে কোনো সিমেট্রি আমরা দেখতে পাই না। কিন্তু ফার্টিলাইজেশন কোথায় হয়? ফার্টিলাইজেশন ঘটে হচ্ছে ফ্যালোপিয়ান টিউবসে, এই জায়গাটাতে বা এই জায়গাটাতে যেখানেই হোক না কেন, ফ্যালোপিয়ান টিউবসের মধ্যে ফার্টিলাইজেশন ঘটে। এই ওভারি, এটা হচ্ছে ওভারি থেকে এই যে ফিমরিগুলো রয়েছে এটার মাধ্যমে ওভারটা বেরোয়, এবং এবার ওভারটা এসে এখানে ওয়েট করে কার জন্য? স্পামের জন্য। এবং স্পামটা এটা হচ্ছে ভ্যাজাইনা, যেটা হচ্ছে একটা ক্যানাল, স্ট্রেচিং ক্যানাল। খেয়াল রাখবে, ভ্যাজাইনা ইজ নট আ ওপেনিং, ভ্যাজাইনাল ওপেনিংটাকে ভালভা বলা হয়। ভ্যাজাইনা ইজ এ ক্যানাল, এবং সেখানটা যাচ্ছে, এখানটা হচ্ছে সার্ভিক্স, এই জায়গাটা হচ্ছে সার্ভিক্স, এবং এরপরে এই জায়গাটা হচ্ছে ইউটেরাস। এই ইউটেরাসটাকে বলা হচ্ছে যেখানে একটা ফার্টিলাইজড এগ আসছে, এবং ইউটেরাসের এই দেওয়ালের মধ্যে সেটা গেঁথে যাচ্ছে অ্যাজ ইফ, এবং তার চারিদিকে একটা কাভারিং মেমব্রেন তৈরি হচ্ছে, যেটাকে আমরা প্লাসেন্টা বলছি। এবং এইখানে ফার্টিলাইজড এগটা কিন্তু আসে এবং এসে ইউটেরাসের মধ্যে গেঁথে যায়, এবং ইউটেরাসের ওয়ালের মধ্যে গেঁথে যায়, এবং সেখানে প্লাসেন্টা তৈরি হয়, এবং তার মধ্যে বেবিটা গ্রো করে। যখন আফটার গিভিং দ্য বার্থ, এখানে কিন্তু প্লাসেন্টা সহ সেটা বেরোয়, ঠিক আছে? যখন বেবি ডেলিভার হয় তখন বেবির সাথে কিন্তু প্লাসেন্টা, যে অর্গ্যানটা তৈরি হচ্ছে একটা মায়ের বডিতে জাস্ট বিকজ তার বেবিটাকে টেক কেয়ার করার জন্য, সেটাও কিন্তু তার বডি থেকে বের করে দেওয়া হয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস কোনটা না, যেটা হচ্ছে যে যদি এই ফার্টিলাইজড এগটা ইউটেরাসের দেওয়ালে না এসে অন্য কোনো জায়গায়, মানে এই ফ্যালোপিয়ান টিউবের অন্য কোনো জায়গায় ইমপ্লান্ট হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় একটোপিক প্রেগনেন্সি। এবং এই একটোপিক প্রেগনেন্সি খুব সিভিয়ার হতে পারে, মানে এটাকে ম্যাক্সিমাম টাইম, মোস্ট অফ দ্য টাইম সেটাকে অ্যাবর্শনের মাধ্যমে ডিস্ট্রয় করে দেওয়া হয় সেই এমব্রায়োটাকে, কারণ এখানে
ফ্যালোপিয়ান টিউব ইজ নট দ্য প্লেস ওয়্যার আ বেবি ক্যান গ্রো। ফ্যালোপিয়ান টিউব এমন একটা জায়গা নয় যেখানে একটা বেবি ম্যাচিওর হতে পারে, কারণ তার যে প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে প্ল্যাসেন্টা গ্রো করতে পারবে না। এখানে প্ল্যাসেন্টা গ্রো করছে এখানে, তো ইউটেরাস নিজেকে প্রত্যেক মাসে তৈরি করে একটা ফার্টিলাইজড এগের জন্য, অ্যান্ড যখন সেই ফার্টিলাইজ এগটা সে পায় না তখন সে কি করে না, তার ওয়ালগুলো সমস্ত ছিঁড়ে বেরিয়ে চলে আসে যখন একটা ফিমেল পার্সন মেনস্ট্রুয়েট করে। মেনস্ট্রুয়েটিং ব্লাড ইজ নাথিং বাট, সেটা হচ্ছে যেহেতু মেনস্ট্রুয়েশনে কি থাকে, এই যে ইউটেরাসের যে ওয়াল থাকে তার মধ্যে যে থিক ওয়াল থাকে, সেই থিক ওয়ালে প্রচুর ব্লাড ভেসেলস থাকে, এবং যখন এই ওয়ালটা ছিঁড়ে বেরিয়ে আসে এই সার্ভিক্স এবং ভ্যাজিনাল ক্যানালের মাধ্যমে, সেটা কি বলা হচ্ছে, আ পার্সন ইজ মেনস্ট্রুয়েটিং। ওকে, এবং খেয়াল রাখবে যে তাহলে বলো যে যখন প্রেগনেন্ট হয়ে যায় একটা পার্সন তখনই তার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, কারণ কি না, ইউটেরাস হ্যাপি হয়ে গেছে, তখন ইউটেরাস পেয়ে গেছে তার ফার্টিলাইজড এগ। ইউটেরাস এবার তাকে নার্চার করবে, একটা বেবি তৈরি করবে, দেন আফটার গিভিং মানে ডেলিভারির পর, ডেলিভারির অনেক দিন পর পর্যন্ত ইউটেরাস নিজেকে রিপেয়ার করবে। ডেলিভারির পরেই কিন্তু সাডেনলি পিরিয়ড শুরুও হয় না মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। ইউটেরাস নিজেকে রিপেয়ার করবে, আবার নিজের পুরনো ছন্দে ফিরবে এবং আবার ওয়েট করবে ইগারলি যে ফার্টিলাইজ এগের জন্য। ওকে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22। অ্যামফিবিয়ান্স হ্যাভ, উভয়চর প্রাণীদের রয়েছে ড্রাই অ্যান্ড নন গ্ল্যান্ডুলার স্কিন উইথ স্কেলস, ড্রাই অ্যান্ড নন গ্ল্যান্ডুলার স্কিনস উইথ ফেদার্স। অ্যামফিবিয়ান হচ্ছে উভয়চর, গ্ল্যান্ডুলার স্কিনস উইথ হেয়ার, গ্ল্যান্ডুলার স্কিনস উইদাউট ফেদার্স। ফেদার, পালক তো থাকে না, ঠিক আছে, পালকবিহীন গ্রন্থিময় ত্বক, পালক থাকে না। লোমযুক্ত, লোমও থাকে না অ্যামফিবিয়ান্সের ক্ষেত্রে, শুষ্ক না। অ্যামফিবিয়ান্স কি উভয়চর, তো জলেও থাকে, ডাঙাতেও থাকে, এবং গ্ল্যান্ডুলার স্কিন উইদাউট ফেদার্স। এই যে জলেও থাকে ডাঙাতেও থাকে, এটা কিন্তু মারাত্মক একটা স্টেটমেন্ট। আমি স্টেটমেন্টটাকে কারেক্ট করছি, আমি ভুল বললাম, আই এম সরি। অ্যামফিবিয়ান্স আর যাদের তাদের নিজেদের লাইফ সাইকেলের কোনো একটা পার্ট ওয়াটারে এবং কোনো একটা পার্ট যদি সেটা ডাঙাতে মানে সম্পূর্ণ হয়, সেটাকেই বলা হচ্ছে অ্যামফিবিয়ান্স। যেমনভাবে কুমির কিন্তু অ্যামফিবিয়ান্স নয়, কুমির রেপটাইলস। মিসলেনিয়াস দ্য কোয়েশ্চেন এসেছিল, সবাই কুমির মেরে এসেছিল দাগ, আমার এটা খুব ভালো করে মনে আছে, ঠিক আছে। তো অ্যামফিবিয়ান হচ্ছে সেই সমস্ত প্রাণী যারা তাদের জীবনের একটা অংশ জলেতে এবং আর একটা অংশ ডাঙাতে কাটাচ্ছে। যেমনভাবে ব্যাঙের ক্ষেত্রে, ব্যাঙ যখন ব্যাঙাচি অবস্থায় থাকতো তখন সে জলে কাটাচ্ছে, ব্যাঙ যখন পূর্ণাঙ্গ অবস্থায় চলে আসছে তখন সে ডাঙাতে কাটাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23. The animals that eat both plants and animals are called, যে প্রাণীরা জীব এবং উদ্ভিদ এবং প্রাণী খায় তাদেরকে কি বলা হয়? অমনিভোরাস বলা হয়, অমনিভোরাস। কার্নিভোরাস বা মাংসাশী শুধুমাত্র অ্যানিমালস খায়, হার্বিভোরাস তৃণভোজী, এটা তো জানো। অমনি কথার মানেই হচ্ছে অল। ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ব্লাড সার্কুলেশন অফ ফিসেস, মাছেদের রক্ত সংবহনের জন্য ভুল তথ্যটি। ভেন্ট্রিকল থেকে রক্ত কেবলমাত্র ফুলকায় যায়, ফুলকা থেকে রক্ত দেহের বাকি অংশে চাপ পাঠানো হয়। দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড দ্বৈত সংবহন করে, শরীর থেকে রক্ত অরিকেলে প্রবেশ করে। ডাবল সার্কুলেশন হয় না, কারণ এদের মধ্যে লাংস থাকে না, তাই ডাবল সার্কুলেশন হয় না। ব্লাডটা আসে, ব্লাডটা পাম্প হয়ে গিলসে ফুলকাতে যায় এবং ফুলকা থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে। Which of the following is a basic structure of functional unit of nervous system? নার্ভাস সিস্টেমের বেসিক ইউনিট কি? এটা তো ইজি কোয়েশ্চেন, নিউরন হচ্ছে নার্ভাস সিস্টেমের বেসিক ইউনিট, নেফ্রন হচ্ছে কিডনির বেসিক ইউনিট। Which of the following is the main thinking part of the human brain? হিউম্যান ব্রেনের মানবদেহের চিন্তা ভাবা সম্পন্ন অংশ কোনটা? সেরিবেলাম, আচ্ছা চিন্তা ভাবনা, হ্যাঁ, ফোর ব্রেন, অগ্র মস্তিষ্ক, একদম ফার্স্ট পার্টটা হচ্ছে সব থেকে বেশি চিন্তা ভাবনার জন্য রেসপন্সিবল। নেক্সট কোয়েশ্চেন 26। ইনভলেন্টারি অ্যাকশন মানে হচ্ছে যে সমস্ত, যেমন রক্তচাপ নিয়ন্ত্রণ, লালা নিঃসরণ, বমি হওয়ার মতো অনৈচ্ছিক ক্রিয়াকলাপগুলো কার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? এটা হচ্ছে অপশন এ, মেডুলা মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয়। খেয়াল রাখবে ইনভলেন্টারি অ্যাকশন কিন্তু মেডুলা নিয়ন্ত্রিত করে। ওকে, এখানে দেখো পার্টস অফ ব্রেন রয়েছে, এবং পার্টস অফ ব্রেনের মধ্যে এই পার্টটা হচ্ছে ফ্রন্টাল লোব, এটা লিম্বিক লোব, থ্যালামাস, হাইপোথ্যালামাস, অপটিক সাইনাস এবং টেম্পোরাল লোব, পিটুইটারি গ্ল্যান্ড, এই পার্টটা হাইপোথ্যালামাস, এই পার্টটা পন্স, এটা মেডুলা অবল্যাঙ্গাটা, সেরিবেলাম, পিনিয়াল গ্ল্যান্ড, সমস্ত কিছু আছে মার্ক করা। একবারটি ছবিটা ভালো করে চোখ বুলিয়ে দেখে নেবে।
কোয়েশ্চেন থাকলে বলবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট সেরিবেলাম, সেরিবেলাম সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটা সত্য নয়? পশ্চাৎ মস্তিষ্কের একটি অংশটি মস্তিষ্কের পশ্চাৎ অঞ্চলে অবস্থান করে, খুব ছোট অংশ, কিন্তু 25% বলেছে। এটি 3টি অংশ দিয়ে গঠিত, 2টি পার্শ্বীয় সেরিবেলাম হেমিস্ফিয়ার, একটি কেন্দ্রীয় ভার্মিক্স। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এটা 25% একদমই নয়, অনেক ছোট অংশ সেরিবেলাম। দেখবে সেরিবেলাম কোন অংশটা, এই অংশটা হচ্ছে সেরিবেলাম, এটা 25% অফ দ্য ব্রেন হবে না। নেক্সট কোয়েশ্চেন, এই তো এখানে লেখা আছে, তো সেরিবেলাম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নট সিগনিফিকেন্ট পোর্শন অফ দ্য ব্রেন বাট বাই সাইজ, কারণ এটা হচ্ছে 10% অফ মাস, নট 25%। দ্য জাংশন বিটুইন টু নিউরনস, দুটো নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? এটাকে বলা হয় সাইন্যাপসিস। সাইন্যাপসিস বলা হয় দুটো নিউরনের সংযোগস্থলকে। এখানে দেখো নিউরনের স্ট্রাকচার দেওয়া রয়েছে। নিউরনের মধ্যে খেয়াল রাখবে, নিউরন বিভাজিত হতে পারে না, কারণ এর মধ্যে সেন্ট্রোজোম থাকে না। হাঁপিয়ে গেলাম আমি বকতে বকতে। তোমরা কেউ শুনতে শুনতে হাঁপিয়ে গেলে নাকি? হতেই পারে, হাঁপিয়ে যেতেই পারো, তোমাদের উপর আমার অগাধ বিশ্বাস। আচ্ছা, নেক্সট এখানে ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে সেটা হচ্ছে নিজল দানা। এটা কি করে? নিজল দানা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। এটা কেন লিখলাম? কারণ এটা থেকে আমি রিসেন্টলি কোয়েশ্চেন দেখেছি এবং অনেকেরই হয়তো এটা জানা নেই। বাকি পার্টগুলো একটুখানি দেখে নিও। ওকে, দ্য গ্রোথ অফ দ্য প্ল্যান্ট টুয়ার্ডস দ্য স্টিমুলাই ইজ কল্ড, একটি উদ্ভিদের কোন একটি অংশ উদ্দীপকের দিকে সঞ্চালনকে কি বলা হয়? উদ্দীপকের দিকে হলে পজিটিভ হবে, এবং ট্রপিজম চলন বলা হয় উদ্দীপকের দিকে যদি সঞ্চালন হয়। আইডেন্টিফাই দ্য ট্রু স্টেটমেন্ট আইডেন্টিফাই করতে বলেছে। বাংলাটাই পড়ি চলে। এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণুতে 22টি ক্রোমোজোম থাকে, কিন্তু ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণুতে 23টি ক্রোমোজোম থাকে। একদমই না, এরকম কোনো ব্যাপারই নেই। এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণুতে 22টি ক্রোমোজোম থাকে, কিন্তু ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণুতে 22টি ক্রোমোজোম থাকে। 22টা ক্রোমোজোম কেন থাকবে? 23টি ক্রোমোজোম, 23টি। অপশন সি সঠিক উত্তর। এই রে, আগে চলে গেল। অপশন সি সঠিক উত্তর। ঠিক আছে, দুটোতেই 23টা থাকে এবং 23 করেই তো 46 ক্রোমোজোম হচ্ছে, সেম নাম্বার অফ ক্রোমোজোম থাকে। হুইচ অফ দ্য লংগেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি, বা মানব দেহের দীর্ঘতম হাড় কোনটা? দীর্ঘতম হাড় হচ্ছে অপশন ডি ফিমার। ফিমার হচ্ছে দীর্ঘতম হাড়। আচ্ছা, খেয়াল রাখবে যে প্যাটেলা, এটা হচ্ছে যে নি ক্যাপ। স্টারনাম হচ্ছে কলার বোন, এটাকে বিউটি বোনও বলা হয়। এটা কোথায় থাকে? হ্যান্ডে থাকে, হাতে থাকে। টিবিয়া লেগে থাকে, হাতে থাকে রেডিয়াস অ্যান্ড আলনা। Which of the following shortest bone in the human body? না, strongest শক্তিশালী হাড়। চোখটা কেমন মাঝখানে ধুন্দলা হয়ে গেল, ওই জন্য ভুল পড়ে ফেললাম। আচ্ছা, শক্তিশালী হাড় কোনটা? শক্তিশালী হাড় হচ্ছে থাই বোন, উরুর হাড়। থাই বোন হচ্ছে সবথেকে শক্তিশালী হাড়। দ্য নি ক্যাপ ইজ কল্ড, একটু আগেই বললাম নি ক্যাপকে কি বলা হয়? প্যাটেলা বলা হয়। অপশন বি সঠিক উত্তর, প্যাটেলা বলা হয়। ম্যালিয়াস ইনকাস এগুলো কোথায় আছে? এটা হচ্ছে আমাদের যে পেলভিক গার্ডেল রয়েছে সেখানে আছে। স্প্যাটুলা কোথায় আছে বলো তো? কোথায় আছে? স্ক্যাপুলা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34। নিম্নলিখিত কোন রোগটি একটি তার কারণকারী জীব সম্পর্কে ভুল? আচ্ছা, এই এইডস, HIV ঠিক আছে, ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম, টিবি, মাইক্রোবিয়াম, কলেরা, ইনফ্লুয়েঞ্জা। কলেরা তো ইনফ্লুয়েঞ্জা নয়, ভিব্রিও কলেরি। ইনফ্লুয়েঞ্জা তো নর্মাল কোল্ড, কমন কোল্ড হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। The female Anopheles mosquito is transmitted for স্ত্রী অ্যানোফিলিস মশা নিম্নলিখিত কোন রোগগুলির কিসের বাহক? আচ্ছা, অ্যানোফিলিস কিসের বাহক? ম্যালেরিয়ার বাহক। আমরা একটু আগেই দেখছিলাম। এখানে দেখো বিভিন্ন এসটিডির নাম লেখা আছে। ঠিক আছে, এসটিডি মানে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ।
ওকে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কোনগুলো এবং সেগুলো কিসের কমন কোথায় হচ্ছে এবং তার কি কি ট্রিটমেন্টটা না পড়লেও ট্রিটমেন্ট পার্টটা বাদ দিতে পারো, কিন্তু এই কজিং প্যাথোজেন এই দুটো পার্ট কিন্তু একটুখানি দেখে রাখবে, প্যাথোজেন কজিংটা। ওকে, নেক্সট হচ্ছে এখানে রয়েছে কিছু জেনেটিক ডিজিজ যেগুলো ফাউন্ড ইন চিলড্রেনদের মধ্যে কমনলি ফাউন্ড করা যায়। এক নম্বর হচ্ছে ডাউন সিনড্রোম। এখানে কি হয় না এক্সট্রা কপি হয়ে যায় 21 ক্রোমোজোমের এবং মেন্টাল রিটার্ডেশন দেখতে পাবো আমরা, যে বাচ্চা থাকবে সেই বাচ্চার মেন্টাল গ্রোথ হবে না, কথা বলতে অসুবিধা হবে, গাটা খুব খসখসে হবে এবং আই ডোন্ট নো তোমরা ডাউন সিনড্রোমের বাচ্চা খুব কাছ থেকে দেখেছো কি না, আমি দেখেছি আমার ফ্যামিলিতে একজন আছে, ফ্যামিলি বলতে খুব ক্লোজ না, রিলেটিভই হয়, এবং বাচ্চাটা ইজ নট লাইক কি ওর মাথায় বুদ্ধি নেই, মাথায় বুদ্ধি আছে, কিছু কিছু জিনিস এমন করে, দে আর ভেরি ইমোশনাল, ওরা এতটা ইমোশনাল হয়। মানে আমার রিসেন্টলি আমার একজন রিলেটিভ মারা গেছিলেন, তো তার বাড়িতে মানে যে মারা গেছেন আর কি, সে তার দাদু হয়, ঠিক আছে বাচ্চাটার। তো যতক্ষণ মানে ওখানে ছিলেন ওই পার্সনটা যিনি মারা গেছেন, যতক্ষণ রাখা ছিলেন, ওই মেয়েটাকে কারোর ক্ষমতা হয়নি ওই জায়গা থেকে তোলার, মানে আর সে কনস্ট্যান্টলি কাঁদছে। আমি এটা জানি না অন্য ডাউন সিনড্রোমের বাচ্চাদের হয় কি না, সে কনস্ট্যান্টলি কাঁদছে কিন্তু তার চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোচ্ছে না। হাই থাইরয়েড, প্রচুর থাইরয়েড আছে ওর, মানে গোটা বডির স্কিনটা খুব খসখসে, খুব ড্রাই স্কিন, এবং সে সে মানে উইপ করে করে কাঁদছে কিন্তু তার চোখ দিয়ে একটু জল বেরোচ্ছে না। মানে আমার এত খারাপ লেগেছিলো সেদিনের বাচ্চাটাকে দেখে, মানে বাচ্চাটা সারাদিন ছিল, আমি ওর আশেপাশে ছিলাম, আমার কাছে ছিল অনেকক্ষণ, আমি যখন চলে এলাম তখন ও বলছিল যে আবার আসবে, কিন্তু মানে যতক্ষণ ওর দাদু ছিল রাখা, ও কারোর ক্ষমতা হয়নি ওকে ওখান থেকে সরাবার। যাই হোক, ইটস আ পার্সোনাল এক্সপিরিয়েন্স। কিন্তু সব থেকে খারাপ বিষয় হচ্ছে ডাউন সিনড্রোম বা জেনেটিক ডিসঅর্ডারে যে সমস্ত বাচ্চাগুলো জন্মায় তারা বেশি দিন সার্ভাইভ করতে পারে না, মানে অ্যাডাল্টহুড পর্যন্ত ওরা যেতেই পারে না, যেটা খুব প্যাথেটিক। কারণ একটা বাচ্চা সে যদি তার যদি শরীরটা খারাপও হয়, সে যদি মানে ডিফেক্টিভও হয়, বাট স্টিল সেটা তার মা বাবার কাছে তার সন্তান, এবং যখন তারা জানেই যে এরা বেশি দিন সার্ভাইভ করতে পারে না, তখন সেটা সো প্যাথেটিক, এটা মানে কারোর যেন না হয় এরকম। তো যাই হোক, এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, একটা বেবি ইমপ্ল্যান্ট হওয়ার পরে আমরা সেটাকে মনিটাইজ করতে পারি তার কোনো জেনেটিক ডিসঅর্ডার আছে কি নেই। একটুখানি মাথায় চিন্তা ভাবনা, আমরা সবাই অ্যাডাল্ট, আমাদের ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতে পারে, তাই যদি সেটা জানা যায় আগে থেকে, দেন মেক শিওর যে ডক্টর যেটা বলছে সেটা করা, এবং অনেক সময় সেটা হয়তো একটা হার্ডস ডিসিশন হতে পারে, কিন্তু আলটিমেটলি সেই বাচ্চাটা বা নিজেদের লাইফটাও কিন্তু অনেকটা সেটেলড হয়ে যায়, কারণ নইলে এটা খুব কষ্টকর জিনিস। যাই হোক, এত জ্ঞান দেওয়া আমার উচিত নয় অফ টপিকে, বাট ফ্র্যাজাইল এক্স সিনড্রোম সেটাও একটা ক্রোমোজোমাল ডিজিজ, সিস্টিস ফাইব্রোসিস সেটাও একটা ক্রোমোজোমাল ডিজিজ, এবং এখানে টার্নার সিনড্রোম সেটাও ক্রোমোজোমাল ডিজিজ। এখানে কি হয় না একটা এক্স ক্রোমোজোম ডিলিট হয়ে যায়, এক্স ও হয়ে যায়। সিকেল সেল অ্যানিমিয়া, এটা আমি বলেছিলাম যে এরকম সিকেল সেল টাইপের হয়ে যায় এবং অক্সিজেন ক্যারি করতে পারে না। আর কি কি কমন জেনেটিক ডিসঅর্ডার? ক্লাইনফেন্টার সিনড্রোম, ট্রিপল এক্স সিনড্রোম, টার্নার সিনড্রোম, ডায়াবেটিস, ট্রাইজোমি, অ্যালজাইমার, অটিজম বলে বাচ্চারাও কিন্তু অনেক, অটিজম একটা আলাদা জিনিস। অটিজমের যদি কেউ কিছু দেখতে চাও, দেখবে গুড ডক্টরস বলে একটা সিরিজ আছে নেটফ্লিক্সে, শান মার্ফি ইজ অটিস্টিক চাইল্ড, যে একটা সার্জন হবে, দেখতে পারো, ভালো সিরিজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36, সায়ানোকোবালামিন কোন রাসায়নিকের মানব নির্মিত রূপ? B12 সায়ানোকোবালামিন। এখানে ভিটামিন আছে, ভিটামিন আমি অনেকবার বলেছি, ডেফিসিয়েন্সি ডিজিজ এবং কেমিক্যাল নেম দেখে নেবে। হিমোফিলিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ, হিমোফিলিয়া কি ধরনের রোগ? হিমোফিলিয়া হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে, হিমোফিলিয়া হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার যেখানে রক্ত তঞ্চন হয় না, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 তৈরি হয় না এবং রক্ত তঞ্চনে বাধা দেয়। 38, which portion correctly show the path of the sperm that when they are released from the human male reproductive system?
মানব পুরুষ প্রজনন তন্ত্র থেকে যখন শুক্রাণু নিঃসৃত হয় তখন তারা কোন পথ দিয়ে যায়? টেস্টিস থেকে বেরোয়, তারপর সেটা কোন পথ দিয়ে যায়? এটা ভালো কোশ্চেন। দেখো, টেস্টিস পেনিস দুটো মাঝখানটা ঘেটেছে, বাকি সবগুলো ঠিক রেখেছে। এটা আমার ভালো লেগেছে কোশ্চেন। দেখো 22-এর কোশ্চেন, রিসেন্ট কোয়েশ্চেন ট্রেন্ড দেখতে পাচ্ছ তো? তাহলে টেস্টিস থেকে বেরোয় এবং সেটা তারপর ভাস ডিফারেন্সে যায়, দেন ইউরেথ্রেতে, দেন পেনিসে। এবং খেয়াল রাখবে, ভাসেক্টমি করার সময় এই ভাস ডিফারেন্সটা কেটে দেওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে টেস্টিস, যেখান থেকে ভাস ডিফারেন্সটা বেরোয়, যার মধ্যে দিয়ে স্পামটা ইউরেথ্রার মধ্যে পেনিসে পৌঁছায়, এবং এই ভাস ডিফারেন্সটা কেটে দেওয়া হয় ভ্যাসেক্টমিতে, যাতে ওভার পপুলেশনকে কন্ট্রোল করা যায়। 39, মেল অ্যান্ড ফিমেলস গ্যামেট ফিউজ টুগেদার টু ফর্ম, কি করে? টু ফর্ম জাইগোট, টু ফর্ম জাইগোট, জাইগোট তৈরি করে। প্রোডাক্ট, সরি, আচ্ছা, আচ্ছা, ওকে। গলার একটি উঁচু অংশ যেটা ছেলেদের কণ্ঠস্বর বৃদ্ধির জন্য দায়ী, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। গলার মধ্যে অ্যাডামস অ্যাপেল, উঁচু অংশ, সরি, ও সরি সরি সরি, এখানে বলা হচ্ছে ভয়েস বক্স, আই এম সো সরি। ঠিক আছে, উত্তর ঠিক আছে, ল্যারিংস বলা হয় ভয়েস বক্সে। আমি ওই ট্রায়াঙ্গুলার শেপটা ভেবেছিলাম, যেটা গলার সময় অনেক সময় উঁচু হয়ে থাকে, সেটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল, যেটা ট্রায়াঙ্গুলার শেপ হয়। ঠিক আছে, ল্যারিংস হচ্ছে ভয়েস বক্স। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 41, অন অ্যান অ্যাভারেজ হাউ মেনি টেস্ট বার্ডস আর প্রেজেন্ট ইন হিউম্যান টাং? অন অ্যান অ্যাভারেজ কতগুলি সাতকোরক বা টেস্ট বার্ড উপস্থিত থাকে? কতগুলো থাকে? অপশন এ 2000 to 8000. 42, the instrument used to examine the human digestive system is called, মানবদের পরিপাকতন্ত্রের পরীক্ষা হিসেবে কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়? এন্ডোস্কোপ ব্যবহার করা হয়, এন্ডোস্কোপ ব্যবহার করা হয়, এবং এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনকে কাজে লাগানো হয়। ল্যাকটোজ ইনটলারেন্স, ল্যাকটোজ ইনটলারেন্স কোন কন্ডিশনকে বলা হয়? এমন অবস্থা যেখানে ক্ষুদ্রান্তুতে গ্লুটেন ভাঙে না, গ্লুটেনের সাথে কোনো সম্পর্ক নেই। ফ্রুক্টোজ রক্তে দক্ষতা শোষিত, না না, নো। গ্লুটেনের প্রতি প্রতিকূলতা, নো। ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে দুগ্ধজাত দ্রব্যে শর্করা ভাঙতে অক্ষম হয়, তার জন্য কোনো ল্যাকটোজ জাতীয় খাবার খেলে সেটা ব্রেকডাউন করতে পারে না বডিতে, এবং সেটা বডি থেকে ডিসক্রিট করতে হয়, সেখানে বমি হতে পারে, পটি হতে পারে, যে কোনোভাবে সেটা ডিসক্রিট করতে হবে। Next question, question number 44, which of the following organism can reproduce by regeneration and budding? Regeneration and budding করতে পারে কোন নিম্নলিখিত অঙ্গাণুটি, এই অর্গানিজমটি? প্ল্যানেরিয়া রিজেনারেশন করতে পারে, প্ল্যানেরিয়া ফ্র্যাগমেন্টেশনও করতে পারে, মানে খণ্ডী ভবন। প্ল্যানেরিয়াকে যদি ভাগ করে দেওয়া হয় বিভিন্ন খণ্ডে, সে প্রত্যেকটা খণ্ড থেকে একটা একটা করে রিপ্রোডিউস করবে। এখানে কি বলেছে? রিজেনারেশন অ্যান্ড বার্ডিং, রিজেনারেশন অ্যান্ড বার্ডিং করতে পারে হাইড্রা, হাইড্রা রিজেনারেশনও করতে পারে, বার্ডিংও করতে পারে। ইস্ট বার্ডিং করতে পারে, ইস্ট বার্ডিং করতে পারে, এবং যখন মাল্টিপল বার্ডিং হয়ে যায় ইস্টের মধ্যে, এইটাকে কি বলেছিলাম? এটাকে বলা হচ্ছিল টরুলা দশা, যেটা ইস্টের মধ্যে দেখা যায়, টরুলা ফেজ, যেটা ইস্টে দেখা যায়। প্লাজমোডিয়াম কি করে? মাল্টিপল ফিউশন করতে পারে, মাল্টিপল ফিউশন করতে পারে, ফিউশন না ফিশন, মাল্টিপল ফিশন বা বহু বিভাজন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25, নেম দ্য এনজাইম ইউজ টু কনজারভেশন অফ প্রোটিন ইনটু পেপটাইড। প্রোটিন থেকে পেপটাইড কে করে? পেপসিন করে। প্রোটিন থেকে পেপটাইড পেপসিন করে। এখানে এনজাইম আছে, এবং এনজাইমগুলো কোথায় কি কাজ করে আছে একবার দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 46, which of the following serve as a nutritive tissue for the growing of embryo? একটু আগেই বলছিলাম নিউট্রিটিভ টিস্যু, নিউট্রিটিভ টিস্যু হিসেবে কাজ করে এন্ডোস্পার্ম। ঠিক আছে, এন্ডোস্পার্ম নিউট্রিটিভ টিস্যু হিসেবে কাজ করে এমব্রায়ো গ্রোয়ের জন্য। 47, ডিউরিং ডাইজেশন দ্য রোল অফ বাইল, রোল অফ বাইল কি? রোল অফ বাইল হচ্ছে ইমালসিফিকেশন অফ ফ্যাট, অপশন বি ইমালসিফিকেশন অফ ফ্যাট। বাইলের মধ্যে বাইল পিগমেন্ট থাকে, বিলুরুবিন, বিলুভার্ডিন, কোলেস্টেরল থাকে, এবং যেটা ইমালসিফাই করে ফ্যাটকে। বাইল প্রডিউস কোথায় হয়? বাইল প্রডিউস হয় লিভারে, সেটা কমন বাইল ডাক্টের মাধ্যমে আসে এবং গল ব্লাডারে কনসেন্ট্রেট হয়, দেন প্যানক্রিয়াস দিয়ে স্মল ইন্টেস্টাইনে রিলিজ হয়। The only part of the human body can be redeveloped, regenerate. কোন অংশটা?
রিডেভেলপড হতে পারে এবং রিজেনারেট হতে পারে। বলো বলো এটা কোনটা হবে? স্প্লিহা, স্প্লিহা বলছি, প্লিহা, মস্তিষ্ক, যকৃৎ নাকি অগ্নাশয়? যকৃৎ। লিভারের মধ্যে একটা ফাংশন রয়েছে, লিভারের একটা কি বলবো তোমার প্রপার্টি রয়েছে যেটা নিজে নিজে রিডেভেলপ করে এবং রিজেনারেট করতে পারে, ইম্পর্টেন্ট ফিচার্স, যার জন্য লিভার ডোনেশন সার্জারি কোয়াইট সাকসেসফুল হয়, ঠিক আছে? লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি, অন্যান্য ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্টও সাকসেসফুল হয়, বাট লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি করা যায় এবং যে ডোনার হয় তার অ্যাজ সাচ খুব বেশি ক্ষতি হয় না। 49. Which of the following statement is false? কোনটা false? শ্বসনের প্রথম পর্যায়ে গ্লুকোজের ভাঙন ঘটে, মাইটোকন্ড্রিয়াতে অ্যাসিডিক অ্যাসিড অক্সিজেনের ব্যবহার করে ভেঙে যায়, শ্বসনের প্রথম পর্যায়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, গাজন প্রক্রিয়াতে অক্সিজেন প্রয়োজন হয় না। এটা তো ঠিক আছে, ফার্মেন্টেশনে অক্সিজেন প্রয়োজন হয় না, এটাও ঠিক আছে। এখানে মাইটোকন্ড্রিয়া অ্যাসিডিক অ্যাসিড অক্সিজেন ব্যবহার করে ভেঙে যায় না, এখানে অ্যাসিডিক অ্যাসিডের কোনো উল্লেখ নেই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 50. টুথ ডিকে স্টার্ট when the pH of the mouth is lower than. দাঁতের ক্ষয় শুরু হয় কখন? যখন pH কত নিচে নেমে যায়, যখন pH 5.5 এর নিচে নেমে যায় তখন দাঁতের ক্ষয় শুরু হয়। কত রকমের দাঁত আছে আমাদের? 4 রকমের, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তোমরা বলবে অ্যাডাল্ট ডেন্টাল ফর্মুলা এবং মিল্ক টিথের ডেন্টাল ফর্মুলা, ঠিক আছে? এবং খেয়াল রাখবে মানুষের দাঁত হচ্ছে থেকোডন্ট, ডাইফিওডন্ট এবং হেটেরোডন্ট। হেটেরোডন্ট মানে হচ্ছে একই রকমের দাঁত নয়, আলাদা আলাদা দাঁত থাকে। থেকোডন্ট, থেকো স্পেলিং আমার ভুল হতে পারে, থেকোডন্ট মানে হচ্ছে এটা মাড়ির মধ্যে গাঁথা থাকে। আর হচ্ছে ডাইফিওডন মানে দুবার ওঠে, একবার মিল্ক টিথ সেটা পড়ে যায় তারপর আবার ওঠে। 51. which of the following element is a part of heme? কোনটা হিমোগ্লোবিনের পার্ট বা হিমের পার্ট? আয়রন। নেফ্রোলজি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, নেফ্রোলজি নেফ্রন অ্যাসোসিয়েটেড উইথ হচ্ছে কিডনি, কিডনির মধ্যে রয়েছে নেফ্রন। The movement of food in the alimentary canal brought about by the smooth muscle in the body. Which of the following option has the organ living of smooth muscle? আচ্ছা, লেখা আছে যে এলিমেন্টারি ক্যানালের মধ্যে স্মুথ মাসেল বা মসৃণ পেশি থাকে, নিম্নলিখিত কোন বিকল্পগুলির মধ্যে মসৃণ পেশিযুক্ত অঙ্গ রয়েছে? মসৃণ পেশি বা স্মুথ মাসল কোথায় থাকে? ইন্টারনাল অর্গানে থাকে। ইন্টারনাল অর্গান এখানে কোন আছে? আইরিস অফ দ্য আই, ব্রঙ্কাইলস অফ দ্য লাংস, ইউটেরাস, ব্লাড ভেসেলস, ইউটেরাস, বোনস আছে তো এটা এই অপশন কাটা, বোনস আছে তো কাটা, বোনস আছে তো কাটা, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বোনসে স্মুথ মাসল কি করবে? বোনসে তো শক্ত মাসল দরকার। Which part of the muscular system attach bone to bone? বোন হাড়কে হাড়ের সাথে কোনটা যুক্ত করে? হাড়কে হাড়ের সাথে যুক্ত করে লিগামেন্ট এবং হাড়কে মাসলের সাথে যুক্ত করে টেন্ডন। লাস্ট কোয়েশ্চেন, স্তন্যপায়ী প্রাণীর করোটিস স্নায়ুর সংখ্যা কত? 10 জোড়া, 10টি, 12 জোড়া, 12টি। ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12টি না 12 জোড়া, ভুল মার্ক করেছে না? ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ 12 পেয়ার হবে এটা। না 12ই হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 12টিই হবে। ওকে, তো 55টা কোয়েশ্চেন ছিল, কে কতগুলো অ্যান্সার করতে পারলে জানাবে, এবং এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো জায়গাতেই পেয়ে যাবে, এবং কেমন লাগলো ক্লাসটা সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।